বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, মহাবাস মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল। আজকে তোমাদের জন্য আলোচনা করব নবম দশম শ্রেণীর অন্ধবধূ, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। প্রথমেই কবি পরিচিতি একটু জেনে নেই। যতীন্দ্রমোহন বাগচি জন্ম 1878 সালে 27 নভেম্বর নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং এখানে বলা হয়েছে পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য। এই লাইনটা ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়, মানে হচ্ছে তিনি প্রকৃতির সৌন্দর্যে চিত্র করেছেন বা প্রকৃতির সৌন্দর্য নিয়ে লিখেছেন। রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। প্রয়াসী মানে হচ্ছে তিনি চেষ্টা করেছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয়, সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাক্যেশ্বর, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা ও মহাভারতী। 1 ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে। এখানে বিশেষ করে হচ্ছে যে তিনি গ্রাম বাংলার বিষয় নিয়ে লিখেছেন এবং নিসর্গ সৌন্দর্য চিত্ররূপময়, এই বিষয়টাতে একটু ভালো করে খেয়াল করবে এবং হচ্ছে তিনি কোন কোন গ্রন্থগুলি লিখেছেন। যাই হোক, আমরা মূল বিষয়ে আসি। এখানে মূলত হচ্ছে অন্ধবধূ এবং ঠাকুরজি। ঠাকুরজি শব্দের অর্থ হচ্ছে ননদ, মানে হচ্ছে অন্ধবধূ এবং ঠাকুরজি এই দুইজনের কথোপকথন হচ্ছে। তবে বাংলা কবিতায় এটি একটি ব্যতিক্রমধর্মী কবিতা, কারণ এখানে হচ্ছে কথোপকথনের মাধ্যমে এই কবিতাটি লেখা হয়েছে। যাই হোক, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি। মানে হচ্ছে এখানে অন্ধবধূ বলতেছে যে পায়ের তলায় নরম ঠেকলো কি, তার পায়ের নিচে নরম কিছু একটা তিনি অনুভব করেছেন। এরপরে তিনি বলেছেন তার ননদকে যে আস্তে একটু চলো না ঠাকুরজি, মানে বলছে যে তার ননদকে বলতেছে একটু আস্তে চলো। ও মা, এ যে ঝরা বকুল নয়? তিনি প্রশ্ন করেছে যে আসলে তার পায়ের নিচে একটি বকুল ফুল তার পায়ের নিচে তিনি অনুভব করেছেন এবং তিনি বলছে এটা কি আসলে সেই বকুল ফুল নয় এবং এটা কি একটা ঝরা বকুল নয়? তাই তো বলি, বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধুমতির বাসে। মানে বলতেছে যে তাই তো বলি, কালকে দোর মানে হচ্ছে এখানে দরজা, বলছে কালকে দরজার পাশে বসে কালকে রাত্রে মধুমতির বাসে বসে যে মধুর বাসে, অর্থাৎ বা মধুর আমরা বলতে পারি যে মধুর বাসে কি বলেছেন যে আকাশ পাতাল কতই মনে হয়, অর্থাৎ তিনি বলতেছেন যে আকাশ পাতাল মানে হচ্ছে এখানে নানান ভাবনা। মানে তিনি গতকালকে রাত্রে দরজার পাশে বসে তিনি আকাশ পাতাল অনেক কিছুই ভেবেছেন, মানে তিনি নানা কিছু ভেবেছেন। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, বলতেছে যে জ্যৈষ্ঠ মাস আসতে কদিন দেরি, বলছে যে আর কতদিন দেরি, এটা বলেছে তার ননদকে বলছে। আমের গায়ে বরণ দেখা যায়, মানে বলছে যে আমের গায়ে কি কোনো পাকা রং দেখা যায় কি না, তার ননদকে জিজ্ঞাসা করেছে। ননদ বলেছে কি অনেক দেরি, বলছে অনেক দেরি আছে।
বলছে কেমন করে হবে? অন্ধবধূ বলতেছে যে কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে, মানে কোকিল ডাকা তো শুনেছি অনেক আগে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? মানে দক্ষিণ হাওয়া তো বন্ধ হয়নি, মানে হচ্ছে কোকিল ডাকা শুনেছি সেই কবে। তাহলে তো এখন আমের গায়ে বরণ দেখার কথা, মানে জ্যৈষ্ঠ মাস আসার কথা। এখানে হচ্ছে যে অন্ধবধূ একজন দৃষ্টি প্রতিবন্ধী, এবং এই দৃষ্টি প্রতিবন্ধী আমাদের সমাজে যারা রয়েছে তাদের কিন্তু ইন্দ্রিয় শক্তি যথেষ্ট প্রখর। আমরা দেখি যে অন্ধ মানুষ যারা থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা হাঁটাচলা করেন, মানে হচ্ছে তারা চোখে দেখে না কিন্তু তারা অনেক কিছু অনুভব করতে পারে। তাই বলছে যে আসলে জ্যৈষ্ঠ মাস আসতে তো এখন অনেক দেরি হওয়ার কথা না। কোকিল ডাকা তো শুনেছি সেই অনেক দিন আগে। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, মানে বলছে যে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, মানে যে দিঘির ঘাটে গিয়েছে এবং সেখানে দেখেছি কি যে নতুন সিঁড়ি জাগে। এই যে নতুন সিঁড়ি জাগা, এটা হচ্ছে যে এটা একটি হচ্ছে ঋতুর আগমন, এটা বোঝাচ্ছে যে শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, মানে বলছে যে এবং সেই যে নতুন সিঁড়ি জাগে এবং সেখানে হচ্ছে যে বলছে যে শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, অর্থাৎ সেখানে শ্যাওলা অনুভব করেছে সে, এবং সেখানে বলছে যে এমনি শঙ্কা লাগে অর্থাৎ আমার ভয় লাগে। পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, এই যে বলেছে যে পা পিছলিয়ে তলিয়ে যদি যাই, এখন হচ্ছে তার জীবনের অনিশ্চয়তা ও অনিরাপদভাবে, অর্থাৎ তার নিজের জীবনকে তিনি অনিশ্চয়তা এবং অনিরাপদ ভেবেছেন। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, বলছে যে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। বলছে আমি যদি এই মন্দ নেহাত হয় না কিন্তু অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়, মানে হচ্ছে যে আমি যদি এখন মারা যাই তাহলে এই যে অন্ধ চোখের দ্বন্দ্ব, অর্থাৎ এখানে যে তার যে অন্ধ চোখ, এবং এখানে মূলত তার একটি মানসিক কষ্টের কথা বোঝানো হয়েছে যে মন্দ নেয়াত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়, মানে হচ্ছে যে আমি যদি মারা যাই তাহলে তাহলে আমার কোনো দুঃখ নেই, এরকম কিন্তু মন্দ হয় না কিন্তু। তাহলে এই যে আমি যে অন্ধ মানুষ, তাহলে কি আমার এটা আমি একদম ভেনিশ হয়ে যাব, আমি এই পৃথিবী থেকে শেষ হয়ে যাব, তাহলে আর এই অন্ধত্বের অভিশাপ আর আমার থাকবে না, মানে এটা দ্বারা মূলত তার মানসিক কষ্টের কথা মূলত বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। অর্থাৎ তার ননদকে বলতেছে যে শোনো, আমি যদি এই যে আমি অন্ধ মানুষ, আমি যদি মারা যাই তাহলে আমার কিন্তু কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? বলছে যে বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। বলছে যে তোরা তো বেঁচে যাবি এবং তোর দাদা তো তোর আগে, মানে বলছে যে ননদকে বলতেছে যে আসলে যে তোমার যে ভাই, সেই তোমার ভাই কিন্তু আগেই বেঁচে যাবে, এই আশারই বিয়ে আবার হবে। বলছে যে এই আশারই আবার বিয়ে হবে, মানে হচ্ছে এটা মূলত তিনি অভিমান করে বলেছেন যে আসলে এই আষাঢ় মাসেই আবার সে কী করতে পারবে, আমি যদি মারা যাই তাহলে এই আষাঢ় মাসেই সে আরেকটি বিবাহ করতে পারবে। এরপরে বলছে যে বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। এটার দ্বারা বোঝাচ্ছে যে যখন নতুন বিয়ে করবে এবং সেই যে আমি তো একজন নিরিবিলি মানুষ, নিরিবিলি থাকি, কিন্তু তারপরেও তো তোর দাদা আসে না, কিন্তু দেখবি যে বাড়ি আসার পর দেখবি তখন প্রবাস কেমন লাগে, মানে হচ্ছে যে তখন যে সেই যে নতুন বউ, সেই নতুন বউ আসার পরে যে সে যদি তোমার ভাইকে বিভিন্ন ধরনের অত্যাচার করে, তাহলে দেখবা যে প্রবাস তার কেমন লাগে। মানে এক কথা বোঝাচ্ছে যে তোর দাদা যদি মানসিক কষ্টে থাকে নতুন তার সেই বউকে নিয়ে, তাহলে দেখবি তার কিন্তু প্রবাস জীবন সেটা কি অনেক যন্ত্রণাময় তার লাগবে। পরে বলেছে যে চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। মানে চোখ গেল, এটা একটা চাতক পাখি এবং এই পাখিটা যখন যখন প্রকৃতিতে তারা বলে তখন হচ্ছে চোখ গেল, চোখ গেল, এরকম মনে হয় পাখির ডাকটা। বলছে আচ্ছা দিদি দেখো, এরপর বলছে যে
এখানে মূলত বলছে আচ্ছা দিদি কি করবে ভাই তারা, মানে বলছে যে এই যে চোখ গেল পাখি, অন্ধবধূ তিনি তো অন্ধ, এখন যখন এই পাখিটা চোখ গেলে এরকম ডাকাডাকি করে, তখন মূলত সেই প্রকৃতিও মূলত তার সেই অন্ধবধূ যে কষ্ট, সেই কষ্টটাকে আরও জাগ্রত করে। এখন বলেছে যে আচ্ছা দিদি কি করবে ভাই তারা, মানে হচ্ছে নেক্সট পেজ। বলছে জন্ম লাগি গিয়েছে যার চোখ, মানে হচ্ছে যে জন্মের পরই যার চোখ নেই, অর্থাৎ যে জন্ম থেকে অন্ধ, বলছে জন্ম লাগে গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই, মানে হচ্ছে যে আসলে সে যে কান্না করবে সে কান্নাটাও করতে পারতেছে না, অর্থাৎ স্বাভাবিক মানুষ যেরকম কান্না করলে চোখ থেকে পানি আসে, কিন্তু এই অন্ধ মানুষ যারা তাদের সেই সেই কান্নাটুকুও তারা করতে পারে না, কারণ হচ্ছে যে কাদার সুখ যে বারণ তাহার ছাই, অর্থাৎ সে কান্না করলে সেরকম কি সে চোখে পানি আসে না, এই কারণে বলছে যে কাদার সুখ যে বারণ তাহার ছাই, কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক, যে আমি যদি কাঁদতে পারতাম, অর্থাৎ স্বাভাবিক মানুষের মতো আমি যদি কাঁদতে পারতাম, অর্থাৎ সাধারণত যখন মানুষ মারা যায় তখন অত্যাধিক কান্নাকাটি করে, কিন্তু ওই মানুষটিকে আর পাওয়া যায় না, মানে হচ্ছে যে কান্নার মাধ্যমে কিন্তু অনেক সময় শোক কমে যায়। বলছে যে আসলে আমি যদি কাঁদতে পারতাম তাহলে কিন্তু কিছুটা শোক আমার কমে যেত। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি ক্ষতাকার আছে। বলছে যে আসলে ওই যে চোখ গেল পাখি, ওর তো ভরসা আছে, এবং ওর তো চারিদিকে বিভিন্ন আসলে সে চোখ গেল পাখি তো অন্ধ নয়, কিন্তু তার সেই যে প্রকৃতি রয়েছে, আরও বিভিন্ন পাখিরা রয়েছে, তাদের সাথে সে সময় কাটাতে পারে, কিন্তু যার চক্ষু নেই তার তো কোনো, বলছে কি কথা কার আছে, বলছে চক্ষুহীন আর কি কথা কার আছে, মানে চক্ষু যে হীন, মানে যার চোখ নেই তার সাথে কেউ মিশতে চায় না, বা তার সাথে এরকম কথা বলতে পারে না, সে অন্যান্য মানুষের সাথে একদম ফ্র্যাঙ্কলিভাবে, সেই বিষয়টা বলছে যে আসলে চক্ষুহীনের কী কথা আছে। পরে বলেছে যে টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি, এখন মানে তার ননদকে বলতেছে টানো কেন, আবার তো ফিরে সেই বাড়িতেই যাব, একলা থাকা সেই তো গৃহকোণ, আমি তো সারাদিন একাই থাকি, আসলে সেটা একটা কি গৃহকোণ, মানে একদম ঘরে থাকে, নিরিবিলি থাকে, সেই কারণে বলছে সে তো একটা গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, তার চেয়ে আমি হচ্ছে এই দিঘির পাড়ে এখানে রয়েছি, যে এই যে শীতল জল, এটা এখানে এখানে আমরা দুজন মানে ননদের সাথে কথা বলতেছে, এবং প্লাস কি এই যে প্রকৃতি, সেই প্রকৃতির সাথে যে অন্ধভূত কথা বলতেছে, এই কারণে বলছে যে যেন দুটো প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, মানে হচ্ছে যে দরদ ভরা দুঃখের আলাপন, মানে হচ্ছে দুঃখের কথা সে প্রকৃতির কাছে বলতেছে, মানে হচ্ছে সেই শীতল জলের কাছে, এবং হচ্ছে যে এই যে ননদ এবং তারা এখানে এই ঘাটে এখানে বেশ কথা বলতেছে, এখানে অন্ধবধূর বেশ মানসিক তৃপ্তি লাগছে, বাট যখন সে যদি ঘরে যায় তাহলে তো একদম গৃহকোণে পড়ে থাকবে, এই কারণে এই কথাটা বলা হয়েছে। পরশতা তাহার মায়ের স্নেহের মতো ভুলয় খানিক মনের ব্যথা যত, মানে হচ্ছে যে এই যে এখানে দিঘির ঘাটে যে সে কথা বলতেছে, এটা হচ্ছে কি তার বলছে যে পরশ তাহার মায়ের স্নেহের মতো, এবং এটা হচ্ছে তার মায়ের, মা যেভাবে সন্তানকে আদর করে ঠিক সেই অনুভবটা সে করতেছে এখানে এই দিঘির পাড়ে কথা বলে, এবং বলছে ভুলয় খানিক মনের ব্যথা যত, এবং এখান থেকে সেই তার যে মানসিক কষ্ট, সেই মানসিক কষ্ট অনেকটা লাঘব হচ্ছে, এখানে বলছে ভুলয় খানিক মনের ব্যথা যত। ধন্যবাদ সকলকে।